আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ক্লাসে তোমাদের লুপ্ত গণসংখ্যা নির্ণয় শিখাবো। যেমন প্রশ্ন হচ্ছে নিম্ন গণসংখ্যা নির্বাচনের হারানো গণসংখ্যা নির্ণয় করো। হারানো মানে লুপ্ত, লুকায়িত আছে, আমরা খুঁজে বের করবো কোনটা হারাইছে। 1 2 3 4 চতুর্থ শ্রেণীর লুপ্ত গণসংখ্যা, চতুর্থ শ্রেণীর গণসংখ্যা হারিয়ে গেছে, অর্থাৎ F1 F2 F3 F4 এর মান নাই, আমরা F4 এর মান বের করব। আর এর জন্য একটা তথ্য তারা দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে গাণিতিক গড় দেওয়া আছে প্রশ্নে। আর লুপ্ত গণসংখ্যার ক্ষেত্রে একটা বিষয় তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে যার মান দেওয়া থাকবে আমরা তার সারণী তৈরি করে থাকবো। সাধারণত মান দেওয়া থাকে গাণিতিক গড়ের অথবা মধ্যমার। যদি গাণিতিক গড়ের মান দেওয়া থাকে তাহলে গাণিতিক গড়ের সারণী তৈরি করবো, আর যদি মধ্যমার মান দেওয়া থাকে তাহলে আমরা মধ্যমার সারণী তৈরি করবো। আমাদের প্রদত্ত উপাত্তে গাণিতিক গড়ের মান দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা গাণিতিক গড়ের সারণী তৈরি করব। সমাধান আমরা একটু লিখবো যে দেওয়া আছে গাণিতিক গড় সমাধান দেওয়া আছে গাণিতিক গড় x বার সমান 28, এটা দেওয়া আছে। আর আমি তোমাদের শিখাইছি বা আগেও পড়াইছি, এখনো বলতেছি যে লুপ্ত গণসংখ্যার ক্ষেত্রে প্রদত্ত তথ্যে যার মান দেওয়া থাকবে সেটা গড়ের মান দেওয়া থাকলে গড়ের সারণী তৈরি করবা, মধ্যমার মান দেওয়া থাকলে আমরা মধ্যমার সারণী তৈরি করব। আমাদের প্রদত্ত প্রশ্নে গড়ের মান দেওয়া আছে, সো আমরা গড়ের সারণীটা তৈরি করব। এখানে আমরা একটু লিখে নিব যে হারানো গণসংখ্যা নির্ণয়ের জন্য উপযুক্ত সারণী তৈরি করি। লিখে নিতে পারি হারানো গণসংখ্যা, লুপ্ত গণসংখ্যা আর কি, হারানো গণসংখ্যা নির্ণয়ের জন্য হারানো গণসংখ্যা নির্ণয়ের জন্য উপযুক্ত সারণী তৈরি করি। হারানো গণসংখ্যা নির্ণয়ের জন্য উপযুক্ত সারণী তৈরি করি। তাহলে খেয়াল করবা, প্রথম হচ্ছে প্রতি দোকানের মুনাফা। অবশ্যই এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করবো। প্রতি দোকানের মুনাফা কি দ্বারা প্রকাশ করব? সি দ্বারা। এরপর হচ্ছে দোকানের সংখ্যাকে আমরা ফ্রিকোয়েন্সি এফ দ্বারা প্রকাশ করব। আর গড় বের করতে যে কোনো গড়, সেটা গাণিতিক গড় হোক, জ্যামিতিক গড় হোক, তরঙ্গ গড় হোক, দ্বিঘাত গড় হোক, যে কোনো গড়ের ক্ষেত্রে তোমাকে প্রথমে মধ্যবিন্দু বের করতে হবে। শ্রেণীর তথ্য কিন্তু মধ্যবিন্দু লাগবে, অর্থাৎ এক্স লাগে। যে কোনো গড় বের করতে তোমার এক্স লাগবে, কি লাগবে? এক্স লাগবে। এরপরে আমরা জানি গাণিতিক গড় বের করার সূত্র আছে দুইটা। একটা হচ্ছে সরাসরি পদ্ধতি হচ্ছে এক্স বার সমান সামেশন এফ, যদি গণসংখ্যা থাকে তাহলে সামেশন এফ এক্স বাই এন। আরেকটা সূত্র হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। আমরা লুপ্ত গণসংখ্যার ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করব। সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করাটাই উত্তম লুপ্ত গণসংখ্যার ক্ষেত্রে। তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করব। সংক্ষিপ্ত পদ্ধতি যদি ব্যবহার করি, এফডি সংক্ষিপ্ত স্ট্যাটিস্টিকের যে কোনো সংক্ষিপ্ত পদ্ধতি, সেটা গড় হতে পারে, পরিমিত ব্যবধান হতে পারে, ভেদাঙ্ক হতে পারে, তারপর নির্ভরণ হতে পারে, সংশ্লেষণ হতে পারে। সংক্ষিপ্ত পদ্ধতি আসলেই একটা ডি চলে আসবে, এটা একটু মনে রাখতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতি আসলেই একটা ডি চলে আসবে। ডি এর ফর্মুলাটা হচ্ছে যদি গণসংখ্যা না, যদি শ্রেণী না থাকে তাহলে এক্স মাইনাস এ, যদি শ্রেণী না থাকে। আর যদি শ্রেণী থাকে এবং শ্রেণী ব্যবধান সমান থাকে, প্রত্যেক জায়গায় যদি সমান থাকে, যেমন এখানে 10 10 10 10 এরকম 10 শ্রেণী ব্যবধান যদি সমান থাকে তাহলে এখানে সি হবে। আর যদি শ্রেণী ব্যবধান সমান থাকে না, অর্থাৎ অসমান হয়, কখনো 10 কখনো 5 এরকম যদি হয়, তাহলে এখানে সি হবে না। কথাটা আমি আবার বলি, ডি সমান হচ্ছে এক্স মাইনাস এ যদি শ্রেণী না থাকে। আর যদি শ্রেণী থাকে এবং শ্রেণী ব্যবধান সমান হয় তাহলে নিচে সি হবে। বাট শ্রেণী আছে কিন্তু শ্রেণী ব্যবধান সমান না, তাহলে এখানে সি হবে না। এখনো সি হবে না, সূত্র সি হবে না। যদি শ্রেণী ব্যবধান সমান না থাকে কোথাও সি হয় না।
আর সমান থাকলে এখানেও সি হয়, সূত্র সি হয়, আর লাগবে এফডি। তো প্রতি দোকানের মুনাফা সি, দোকানের সংখ্যা হচ্ছে এফ, মধ্যবিন্দুটা লাগে গড়ের ক্ষেত্রে ডি লাগবে, আর হচ্ছে এফডিটা লাগবে। ওকে, তাহলে প্রতি দোকানের মুনাফা যেটা আমি একটু লিখে নিই, 0 থেকে 10, এরপর হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30, 20 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 50 থেকে 60। এরপরে দোকানের সংখ্যা কি আছে? 12, 18, 27, এটা হচ্ছে F1, F2, F3, পার্ট হচ্ছে F4। যেখানে প্রশ্নবোধক আছে এটা মূলত F4, চতুর্থ শ্রেণীর বিধায় F4। যদি এখানে প্রশ্নবোধক থাকতো তাহলে আমরা F3 দিতাম, যদি এখানে প্রশ্নবোধক থাকতো তাহলে আমরা F2 দিতাম। 17, এরপর হচ্ছে 6। এরপরে যাবো আমরা মধ্যবিন্দু। মধ্যবিন্দু হচ্ছে ওই শ্রেণী সীমার নিম্ন সীমা উচ্চ সীমা দুটো যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবো, যা পাবো সেটা হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। তাহলে 0 আর 10 যোগ করলে 10 হয়, 2 দ্বারা ভাগ করলে সেটা 5 হয়। 10 আর 20 হচ্ছে 30, 2 দ্বারা ভাগ করলে সেটা 15 হয়। 5 এর পর 15, 25, 35, 45, 55। এ হচ্ছে মধ্যবিন্দু। এরপরে ডি সমান হচ্ছে x মাইনাস এ বাই সি, ডি সমান হচ্ছে x মাইনাস এ বাই সি। আমরা এ ধরবো, এ হচ্ছে অনুমিত গড়, আর এটা ধরবো আমরা এক্স এর মধ্য থেকে, কারণ এক্স থেকে কিন্তু এ বাদ দেওয়া হয়েছে, সো এক্স এর মধ্য থেকে আমরা এটাকে ধরবো। যদি লুপ্ত কোনো সংখ্যা না থাকে তাহলে তুমি তোমার ইচ্ছা মতো এ ধরতে পারো, এক্স এর যে কোনো একটাই তুমি এ ধরতে পারো। তবে আমরা মাঝামাঝি কোনো একটাকে ধরি, ছোট সংখ্যা এবং বড় সংখ্যার মাঝামাঝি কোনো একটাকে ধরি, তাহলে হিসেব করতে সুবিধা হয়। কিন্তু যদি লুপ্ত কোনো সংখ্যা থাকে তাহলে অবশ্যই তোমাকে লুপ্ত কোনো সংখ্যার বিপরীতে এটা ধরতে হবে। তাহলে লুপ্ত কোনো সংখ্যা আছে F4, এই F4 এর বিপরীতে তোমাকে এ ধরতে হবে। আমি কথাটা আবার বলি, যদি লুপ্ত কোনো সংখ্যার অঙ্ক না করো, লুপ্ত কোনো সংখ্যা না থাকে, আর তোমাকে গড় বের করতে বলে সংক্ষিপ্ত পদ্ধতিতে, তাহলে তুমি x এর যে কোনো একটাকে এ ধরতে পারো, যে কোনো একটাকে এ ধরতে পারো, ওর কোনো বাধ্যবাধকতা নেই। বাট যদি লুপ্ত কোনো সংখ্যা থাকে তাহলে অবশ্যই তোমাকে লুপ্ত কোনো সংখ্যার বিপরীতে এ ধরতে হবে। লুপ্ত কোনো সংখ্যা থাকলে লুপ্ত কোনো সংখ্যার বিপরীতে ধরতে হবে, এটা যেন মনে থাকে। তাহলে এবার হিসাব করো তো, x এখন এই প্রত্যেকটা x, তাহলে 5, এই 5 থেকে আমি এ বাদ দিব, এ কত পাইছি? 35, আর সি হচ্ছে শ্রেণী ব্যবধান। এই অঙ্কের শ্রেণী ব্যবধান হচ্ছে প্রত্যেক জায়গায় 10, তাহলে আমি এখানে 10 লিখে দিব। তাহলে 5 থেকে যদি 35 চলে যায় তাহলে -30, 10 ভাগ করে দিলে -3। ঠিক আছে? তো এরপরে যখন তুমি দ্বিতীয় শ্রেণীর ডি বের করবো, দ্বিতীয় শ্রেণী ডি বের করতে গেলে 15 থেকে বাদ দিবে 35, তাহলে হবে -20, 2 দ্বারা ভাগ, 10 দ্বারা ভাগ করলে সেটা হবে -2। আর তাহলে আমি -3 লিখতে পারি, হ্যাঁ এখানে -2 লিখতে পারি। আরেকটা সহজ মেথড আছে, সেটা হচ্ছে যদি ডি এর সূত্র, ডি বের করার ক্ষেত্রে যদি এখানে নিচে সি থাকে, ডি বের করার সময় যদি নিচে সি থাকে, তাহলে সহজ একটা উপায়, সেটা হচ্ছে এ বরাবর তুমি 0 রেখে দিবা। কন্ডিশন হচ্ছে সি থাকতে হবে অবশ্যই। ডি বের করার সময় x মাইনাস a বাই সি, এই যে সি থাকা জরুরি, তাহলে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তুমি করতে পারতেছো। তো সি যদি থাকে এ বরাবর 0 রেখে দিবে, এরপর মাইনাসের 1 করে বাড়াবা, -1, -2, -3, আর নিচে হচ্ছে প্লাসের 1 করে। উপরে হচ্ছে -1, নিচে হচ্ছে +1। যদি আরেকটা থাকতো তাহলে -3। তুমি সূত্র প্রয়োগ করে দেখো, এইভাবে মানগুলো আসবে। ওকে, এরপরে এফ আর ডি গুণ বোঝানো হয়েছে, এফ আর ডি গুণ করব, এফ আর ডি গুণ করব আমরা। তো যদি এফ আর ডি গুণ করি, 3 বারে কত? 36, -36, তারপর 18 দুগুণে -36, তারপর 27 কে 27, -27, তারপর 0, তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 12। এখন তুমি যোগ করবা, যোগ করলে সামেশন এফডিটা পেয়ে যাবা, সামেশন এফডি। আর হচ্ছে এন এর মান এখানে দেওয়া নাই, এন এর মান আমরা বের করে নিব। তো যদি আমরা এখানে হিসেব করি, -36, -36, -27 প্লাস 17 প্লাস 12, -70, -70। ঠিক আছে?
আর n এর মান যদি আমি বের করি, n এর মান দেখো কত আসে, 12 যোগ 18 যোগ 27 যোগ 17 যোগ 6 80। এই 80-র সাথে f4 আসবে যোগ আকারে। এই যে f4টা আছে বর্ণটা যোগ আকারে লিখে দেব আমরা। এই হচ্ছে n এর মান, এই হচ্ছে সামেশন fd এর মান। তো আমরা দুইটা মান বের করে দিলাম। এরপরে যেহেতু গাণিতিকের মান দেওয়া আছে, আমরা গাণিতিকের সূত্র প্রয়োগ করব। গাণিতিকের মান দেওয়া আছে, গাণিতিকের সূত্র প্রয়োগ করব। আমরা একটু লিখে নেব যে আমরা জানি গাণিতিক গড় গাণিতিক গড় x বার সমান a প্লাস সামেশন fd বাই n ইনটু c। a প্লাস সামেশন fd বাই n ইনটু c। তাহলে আমরা এর মান দেব কত? এর মান হচ্ছে এখানে 35 এর মান হচ্ছে 35। আর সামেশন fd এর মান 35 আর সামেশন fd কত? -70 -70। আর n এর মান হচ্ছে 80 প্লাস f4। আর c হচ্ছে শ্রেণী ব্যবধান 10। আর হচ্ছে গাণিতিক গড়ের মান হচ্ছে 28। তাহলে x বারের মান 28 লিখলাম, এর মান হচ্ছে 35 লিখলাম, আর সামেশন fd হচ্ছে -70, আর n এর মান হচ্ছে 80 প্লাস f4, আর c হচ্ছে 10। তো যদি আমরা সমাধানে যাই 28 35 প্লাস এর বাম পাশে আসতে হবে মাইনাস, আর হচ্ছে 7 10 70 আছেই, 70 আর 10 হচ্ছে 780 প্লাস f4 10, আর হচ্ছে 70 গুণ করে দিলাম, 10 কিন্তু পড়ে আছে, তাহলে 70 এর সাথে গুণ হলে 700 হয়। 70 আর 10 গুণ প্লাস 700। আর এখন যদি আমরা আর গুণন করি, যদি বিয়োগ করি, মাইনাসের কত দাঁড়াচ্ছে? 28 থেকে 35 যদি বাদ যায়, মেবি 7, হ্যাঁ -7। যদি আর গুণ করি তাহলে -7, তার সাথে গুণ হবে কত? 80 প্লাস f4 আর -700। 7 আর 56 560 -7f4 -700 -7f4 -700, আর 560 হচ্ছে মাইনাসের, ওই পাশে গেলে প্লাস হবে। হ্যাঁ, 560 প্লাসের, তাহলে 700 থেকে যদি 560 চলে যায়, বিয়োগ 560, 140, সেটা কিন্তু মাইনাসের, বা f4 সমান 140 -7, অতএব f4 সমান 140 কে ভাগ করবো 7 দিয়ে, তাহলে 20 পেলাম আমরা। 20 f4 এর মান কত পাইছি? 20 পাইলাম। তো আমাদেরকে বলছে যে নিম্ন গণসংখ্যা নির্বিশেষে হারানো গণসংখ্যা নির্ণয় করা। তাহলে আমরা হারানো গণসংখ্যা নির্ণয় করে দিলাম, 20 লিখে দিতে পারি। অতএব নির্ণয় হারানো গণসংখ্যা f4 সমান 20। নির্ণয় হারানো গণসংখ্যা f4 সমান 20। ব্যাস, এইভাবে আমরা হারানো গণসংখ্যাটা বের করে নেব। ওকে, আশা করি সবাই এইটুকু বুঝতে পেরেছো। এরপরে দেখো কি বলছে, যে পূর্ণ ছক হতে মধ্যমা ও প্রচ্ছক নির্ণয় করো। পূর্ণ ছক হতে মধ্যমা এবং প্রচ্ছক নির্ণয় করো। এখন পূর্ণ ছক বলতে কি বুঝি? ওই যে লুপ্ত গণসংখ্যা যেটা এখানে দেওয়া ছিল না, এই মানটা বসায় এখন মধ্যমা এবং প্রচ্ছক নির্ণয় করব আমরা। তো আমরা এখন লিখে নিতে পারি যে মধ্যমা, দেখো যে এখন পূর্ণ ছক তৈরি করে মধ্যমা ও প্রচ্ছক নির্ণয় করা হলো, এই কথাটা এখানে একটু লিখে নেব আমরা। এখন পূর্ণ ছক তৈরি করে
এই হারানো গণসংখ্যা বের করার পর লিখে নিব যে এখন পূর্ণ ছক তৈরি করে মধ্যমা ও প্রচুরক নির্ণয় করা হলো। প্রচুরক নির্ণয় করা হলো, পূর্ণ ছক তৈরি করে মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করা হলো। ওকে, তো পূর্ণ ছক কি দেখো একটু খেয়াল করবো আমরা সবাই। পূর্ণ ছকটা হচ্ছে এখানে F4 এর মান হচ্ছে 20 পাইছি আমরা। হ্যাঁ, F4 এর মান 20, ব্যাস। আর পূর্ণ ছক বলতে আমরা এখন মধ্যমার জন্য যা লাগে এবং প্রচুরকের জন্য যা লাগে তা আমরা তৈরি করে নিব। মধ্যমার জন্য তোমরা জানো ক্রমযোজিত গণসংখ্যা লাগে। একদম পুরো স্ট্যাটিস্টিকের জগতে 4টা অঙ্ক এবং একটা অঙ্কে একটা চিত্রে 4টা অঙ্ক, পুরো পরিসংখ্যানের জগতে 4টা অঙ্ক, মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক, মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক। আমি বলে থাকি 4 বাই, মধ্যমা, চতুর্থক, শতমক, দশমক, 4 বাই, একই ধরনের অঙ্ক। 4টা অঙ্ক একই ধরনের, মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক। এই 4টা অঙ্কে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। আর হচ্ছে একটা চিত্রে লাগে, সেটা হচ্ছে অজীব রেখা। স্ট্যাটিস্টিকার কোথাও সিএফ লাগে না, এটা কিন্তু মাথায় গেঁথে নাও সুন্দর করে। তাহলে মধ্যমার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, সিএফ, কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি। আর হচ্ছে প্রচুরের জন্য বাড়তি কোনো কলাম লাগে না। তবে যদি শ্রেণী এখানে অন্তর্ভুক্ততে থাকতো, ভালো করে মনোযোগ দাও, এখন কথাটুকু ভালো করে মনোযোগ দাও। শ্রেণী যদি অন্তর্ভুক্ততে থাকতো, অর্থাৎ যদি এমনটা থাকতো যেমন ধরো 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29, আর আবার আছে হচ্ছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এটা আছে আমার। হ্যাঁ, এটা হচ্ছে বহির্ভূত পদ্ধতি। যে শ্রেণী পদ্ধতিতে উপর শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয় তাকে বহির্ভূত শ্রেণী পদ্ধতি বলে। এটা হচ্ছে বহির্ভূত শ্রেণী পদ্ধতি, উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা, এটা হচ্ছে বহির্ভূত শ্রেণী পদ্ধতি। আর যে শ্রেণী পদ্ধতিতে উপর শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয় না, যে শ্রেণী পদ্ধতিতে উপর শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয় না তাকে অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি বলে। তাহলে আমি এখানে যে শ্রেণী পদ্ধতি দেওয়া আছে সেটা বহির্ভূত, সো বাড়তি কোনো সারণী লাগতেছে না। কিন্তু যদি অন্তর্ভুক্ততে থাকতো তাহলে অবশ্যই শ্রেণী সীমানা বের করা লাগতো। যদি অন্তর্ভুক্ততে থাকতো তাহলে অবশ্যই শ্রেণী সীমানা বের করা লাগতো। শ্রেণী সীমানা লাগে মধ্যমা, চতুর্থক, শতমক, দশমক, প্রচুরক এবং সকল চিত্রের ক্ষেত্রে শ্রেণী সীমানা বের করতে হয় যদি অন্তর্ভুক্ততে থাকে। ওকে, তাহলে এবার যাও ক্রমযোজিত গণসংখ্যা কি। ক্রম মানে ধারাবাহিক, যোজিত মানে যোগ করা। ধারাবাহিকভাবে যোগ করবো কাকে? গণসংখ্যাকে। ধারাবাহিকভাবে যোগ করবো গণসংখ্যাকে। এই যে গণসংখ্যাটা আছে এই গণসংখ্যাটাকে আমি ধারাবাহিকভাবে যোগ করবো। ধারাবাহিক মানে কিভাবে? এখানে দুই ভাবে করা যায়, এক হচ্ছে নিম্নক্রমে আর হচ্ছে উচ্চক্রমে, অর্থাৎ নিচ থেকে যোগ করে যাবো অথবা উপর থেকে যোগ করে আসবো। ক্রমযোজিত গণসংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে নিম্নক্রমে, একটা হচ্ছে উচ্চক্রমে। আমি হয় উপর থেকে যোগ করে আসবো, না হয় নিচ থেকে যোগ করে আসবো। তবে মধ্যমা, চতুর্থক, শতমক, দশমক এই 4টা অঙ্কই তো লাগে তোমার ক্রমযোজিত গণসংখ্যা সিএফ। এই 4টা অঙ্কের ক্ষেত্রে উচ্চক্রমে যোগ করে আসবা, অর্থাৎ উপর থেকে যোগ করে আসবা। তাহলে 12, এই 12 সাথে 18 যোগ করবা 30, তার সাথে 27 যোগ করবা 57, তার সাথে 20 যোগ করবা 77, তার সাথে 17 যোগ করবা 94, তার সাথে 6 যোগ করবা 100। ঠিক আছে, তাহলে এন এর মান আমি 100 পাইলাম। এখানে এন হচ্ছে মোট উপাত্তের সংখ্যা, মোট দোকানের সংখ্যা। তুমি যখন এই সব করে যোগ করবা দেখবে এখানে 100 দেখাচ্ছে। আর আমরা জানি ক্রমযোজিত গণসংখ্যার সর্বোচ্চ মানটাই হচ্ছে এন এর মান। ব্যাস, এই হচ্ছে আমার সারণী কমপ্লিট। এবার আমরা মধ্যমা বের করবো আর প্রচুরক বের করবো। লিখে নেই মধ্যমা নির্ণয়। মধ্যমা, চতুর্থক, শতমক, দশমক আর হচ্ছে প্রচুরক, এই 5টা অঙ্ক নির্ণয়ের সময় তোমাকে মধ্যমা শ্রেণী, হ্যাঁ, প্রচুরকের সময় প্রচুরকের শ্রেণী, চতুর্থকের সময় চতুর্থকের শ্রেণী, অর্থাৎ এই 5টা অঙ্ক বের করার সময় প্রথমে তোমাকে শ্রেণী বের করতে হবে। যা নির্ণয় করতে বলবো তার শ্রেণীটা প্রথমে বের করতে হবে, এটা জরুরি।
তাহলে মধ্যমা বের করতে বলছে, আমি অবশ্যই প্রথমে মধ্যমা শ্রেণী বের করে নিব, এটা জরুরি। প্রচুর বললে প্রচুর শ্রেণী বের করে নিতাম, যদি বলতো চতুর্থক, আমি চতুর্থক শ্রেণী বের করে নিতাম। হ্যাঁ, খুবই জরুরি। মধ্যমা, চতুর্থক, শতমক, দশমক আর হচ্ছে প্রচুরক, এই 5টা অঙ্কের ক্ষেত্রে শ্রেণী লাগে, আর কোনো অঙ্কের শ্রেণী লাগে না। তাহলে আমরা এটা যেভাবে করবো সেটা হচ্ছে, এখানে n/2, n এর মান কত? n এর মান হচ্ছে 100 ভাগ করে 2 দিয়ে, তাহলে 50। এখন 50 মানটা সিএফ এর কার ভিতরে আছে আমরা দেখবো। এখানে 12 বলতে আমরা 0 থেকে 12 কে বুঝি, 30 বলতে 12 পর থেকে 30 কে বুঝি, 57 বলতে 30 পর থেকে 57 বুঝি, 77 বলতে 57 পর থেকে 77 বুঝি। যেমন যদি এখানে 21 মানটা থাকতো, আমরা খুঁজতাম এর পরের মানটা কত আছে। 21 এর পরে মান হচ্ছে এখানে 30, অর্থাৎ এই 21 মানটা 30 ভিতরে আছে। 30 বলতে 12 পর থেকে 30 পর্যন্ত বুঝি আমরা, তাহলে 21 মানটা 30 ভিতরে আছে। ঠিক একইভাবে যদি আমি লিখি 72 কোথায় আছে? 72, 72 এর পরের সংখ্যাটা কত আছে? 77। আমি কিন্তু 57 বলতে পারবো না, আবার 94 বলতে পারবো না, 94 আগে কিন্তু 77 এর মধ্যে পড়ে গেছে 72টা, তাহলে 72 কার ভিতরে আছে? 77 এর ভিতরে আছে। তো আমি যেহেতু মানটা পেয়েছি 50 কার ভিতরে আছে? অবশ্যই 50 12 ভিতরেও নাই, 30 এর ভিতরেও নাই, তার কোথায়? 57 এর ভিতরে আছে। আমরা লিখবো যে 50 এই মানটি সিএফ সারণীর 57 এর অন্তর্গত এর বিপরীতে শ্রেণী 57 এর বিপরীতে শ্রেণী কত আছে? 20 থেকে 30, 20 থেকে 30। অতএব মধ্যমা শ্রেণী 20 থেকে 30। ব্যাস, এরপরে হচ্ছে মধ্যমার সূত্র লিখব। আমরা জানি মধ্যমাকে প্রকাশ করি আমরা ME দ্বারা। আর মধ্যমার এই অঙ্কগুলো দেখার আগে অবশ্যই মধ্যমান নির্ণয়ের ক্লাসগুলো একটু দেখে আসবে, তাহলে খুব সহজ হবে। মধ্যমান নির্ণয়ের যে ক্লাসগুলো রয়েছে ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নিবা। তো মধ্যমার ফর্মুলাটা হচ্ছে L1 প্লাস n/2 মাইনাস এর FC বাই FM ইন্টু C, এই হচ্ছে মধ্যমার সূত্র। একটু লিখে নিতে পারো, যেখানে L1 মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, n/2 তোমরা পেয়ে যাব। FC মধ্যমা শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, মধ্যমা শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। আর FM মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, তারপর C হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান। তোমরা অবশ্যই পাশে বা নিচে খাতার অঙ্কেটার পাশে অথবা অঙ্কের নিচে এই কথাগুলো লিখে নিবা। মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান অবশ্যই এই সাইড নোটে লিখে নিবা। তাহলে L1 হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। তাহলে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা কোনটা আছে? মধ্যমা শ্রেণী যদি কত হয়, এটা যদি মধ্যমা শ্রেণী হয় তাহলে নিম্ন সীমা কত আছে? 20-30 এর নিম্ন সীমাটা হচ্ছে 20 হচ্ছে নিম্ন সীমা, 30 হচ্ছে উচ্চ সীমা। তারপর নিম্ন সীমা হচ্ছে 20 প্লাস n/2 এর মান আমরা পাইছি 50। FC মধ্যমা শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, 30 হচ্ছে FC মধ্যমা শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা 30। FM মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, সেটা হচ্ছে 27। FM মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, এটা হচ্ছে FM 27। তাহলে এখানে দিতে পারি আমরা 27। আর C হচ্ছে মধ্যমা শ্রেণী ব্যবধান,
মধ্যমা শ্রেণীর ব্যবধান। এই মধ্যমা শ্রেণীতে ব্যবধান যত, ততই হচ্ছে সি এর মান। এখানে ব্যতিক্রম থাকতে পারে, 5, 10, 15, 20 থাকতে পারে। তুমি শুধু খুঁজবা মধ্যমা শ্রেণীতে কত আছে, মধ্যমা শ্রেণীতে যত, সেটাই হচ্ছে মধ্যমা শ্রেণী ব্যবধান। তাহলে 20 প্লাস, এখানে যদি হিসেব করি 50 থেকে 30 চলে গেলে হয় 20, তাই না? 27, 10, তাহলে 20 প্লাস এখানে হচ্ছে 10 আর 20 গুণ করলে 227, তাহলে 20, 200 কে 27 দিয়ে ভাগ করে দিবা। 200 কে ভাগ করবো 27 দিয়ে, 7.41, 7.4007 আছে। তো আমি যদি 2 সংখ্যা নেই, যত সংখ্যা নিব তারপরে সংখ্যাটা যদি 5 বা তার চেয়ে বেশি হয়, তাহলে যত সংখ্যা নিব তার সাথে 1 যোগ, 40 সাথে 1 যোগ করলে 41 হবে। তাহলে এখন হচ্ছে 27.41, যেহেতু দশমিকের আমি প্রায় লিখে নিতে পারি। এই হচ্ছে তোমার মধ্যমা। আর মধ্যমার অ্যান্সারটা অবশ্যই মধ্যমা শ্রেণীতে থাকতে হবে। 27.41 অবশ্যই এই শ্রেণীর ভিতরে আছে, তার মানে অঙ্ক আমার সঠিক। এইভাবে আমরা মধ্যমাটা বের করে নেব। গেল মধ্যমা। এরপরে বের করবো কি, প্রচুরক নির্ণয় করবো আমরা। প্রচুরকের আরেকটা নাম হচ্ছে সংখ্যা গুরু, সংখ্যাদের বস। সংখ্যা গুরু, সংখ্যাদের বস। আমি এখানে লিখে নিতে পারি যে প্রচুরক নির্ণয়। তো প্রচুরক নির্ণয় করতে হয়। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে তোমাকে শ্রেণী বের করতে হবে। আমি কথাটা আবার করে নিচ্ছি, মধ্যমা, দশমক, শতমক, চতুর্থক, এই 4টা অঙ্ক আর হচ্ছে প্রচুরক। এই 5টা অঙ্কে, কেবলমাত্র 5টা অঙ্কে তোমাকে অবশ্যই প্রথমে শ্রেণীটা বের করা লাগে, আর কোনো অঙ্কেই শ্রেণী বের করতে হয় না। তাহলে প্রচুরক শ্রেণী বের করার নিয়ম কি? প্রচুরক শ্রেণী বের করার নিয়ম হচ্ছে সংখ্যা গুরু, সংখ্যাদের বস। আমি খুঁজবো কোন শ্রেণীতে সবচেয়ে বেশি সংখ্যা আছে, ওটি হবে প্রচুরক শ্রেণী। যেমন প্রথম শ্রেণীতে 0 থেকে 10-এর ভিতরে আছে 12টা সংখ্যা, 10 থেকে 20-এর ভিতরে আছে 18টা সংখ্যা, 20 থেকে 30-এর ভিতরে আছে 27টা সংখ্যা, 30 থেকে 40-এর ভিতরে আছে 20টা সংখ্যা। তাহলে সবচেয়ে বেশি আছে কিন্তু 20 থেকে 30-এর ভিতরে, সবচেয়ে বেশি আছে 20 থেকে 30-এর ভিতরে। এই 20 থেকে 30 হবে তোমার প্রচুরক শ্রেণী। আমরা এটা এইভাবে লিখতে পারি যে প্রদত্ত উপাত্তে গণসংখ্যার সর্বোচ্চ মান, যদি এখানে দোকানের সংখ্যা দেওয়া আছে অসুবিধা নেই, তুমি গণসংখ্যা লিখে দিতে পারো। গণসংখ্যার সর্বোচ্চ মান 27, এর বিপরীতে শ্রেণী 20 থেকে 30। অতএব প্রচুরক শ্রেণী 20 থেকে 30। হ্যাঁ, কি করলাম, প্রদত্ত গণসংখ্যার সর্বোচ্চ মান 27, সর্বোচ্চ মান কত? 27, এর বিপরীতে শ্রেণী হচ্ছে 20 থেকে 30। অতএব প্রচুরক শ্রেণী হচ্ছে 20 থেকে 30। অর্থাৎ গণসংখ্যার সর্বোচ্চ মানের বিপরীতে আমরা যে শ্রেণী পাবো সেটি হচ্ছে প্রচুরক শ্রেণী। আর যদি কখনো গণসংখ্যার সর্বোচ্চ মান 2টা থাকে, 27 2 জায়গায় থাকে, তখন আমরা কার্ল পিয়ারসনের সূত্র সাহায্যে করে থাকি। তখন সূত্রটা হয় প্রচুরক সমান 3 × মধ্যমা -2 × গড় বা গাণিতিক গড়। এই সূত্র হয় তখন। যদি সর্বোচ্চ মানটা 2 জায়গায় থাকে, তখন আমি মধ্যমা আর গড়ের মান বের করে এই সূত্র প্রয়োগ করে আমি প্রচুরক বের করে থাকবো। ওকে, আমাদের যেহেতু এখানে সর্বোচ্চ মান 27, তাহলে এটা দ্বিমূল সমস্যা না, আমরা নরমাল সূত্র সাহায্যে করে ফেলবো। তাহলে আমরা প্রথমে প্রচুরক শ্রেণীটা বের করে নিচ্ছি। প্রদত্ত গণসংখ্যার সর্বোচ্চ মান 27, এর বিপরীতে শ্রেণী হচ্ছে 20 থেকে 30। অতএব প্রচুরক শ্রেণী হচ্ছে 20 থেকে 30। এইবার আমরা সূত্র লিখে নিব। আমরা জানি প্রচুরক MO, মোডের সংক্ষিপ্ত আমরা MO দ্বারা প্রকাশ করব। প্রচুরক ইংরেজি হচ্ছে মোড। ফর্মুলা হচ্ছে L1 প্লাস F1 মাইনাস F0 টু F1 F0 মাইনাস F2 ইন্টু C। এই হচ্ছে প্রচুরকের সূত্র, সহজ সূত্র। তো একটু বের করে নেব, একটু এখানে একটু লিখে নিতে পারো, যেখানে অবশ্যই তোমরা লিখে নিবা
পাশে অথবা নিচে লিখে নিবা। দেখেন L1 প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তারপরে F0 প্রচুরক শ্রেণীর পূর্ব শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর পূর্ব শ্রেণীর গণসংখ্যা। তারপরে F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। তারপরে F2 প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আর সি হচ্ছে প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান, প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান। এই হচ্ছে এই প্রতীকগুলো দ্বারা কি নির্দেশ করে তা আমি পাশে লিখে নিলাম, তোমরা পরীক্ষায় লিখে নিবা। তাহলে L1 প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণী যদি 20 থেকে 30 হয় আর নিম্ন মানটা হচ্ছে 20, তাহলে নিম্ন সীমাটা কত? 20। তাহলে 20 প্লাস F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, এটা হচ্ছে F1, F0, F2। F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত আছে? 27। আর F0 প্রচুরক শ্রেণীর পূর্ব শ্রেণীর গণসংখ্যা আছে 18। তাহলে 2 × 27 - 18, আর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20, আর সি হচ্ছে প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান হচ্ছে 10। F1 27, F0 18, F2 হচ্ছে 20, আর সি হচ্ছে শ্রেণী ব্যবধান, সেটা হচ্ছে 10। তাহলে কি করলাম? 20 প্লাস 27 থেকে যদি 18 চলে যায় 9 থাকে, 9 2 × 27 minus 20, 16, আর এখানে 10, 20, 9 × 90, 90 হয়, 90 কে তুমি 16 দিয়ে ভাগ করে দিবা, 90 ভাগ 16, 5.63 যোগ 5.63, তাহলে আমার অ্যান্সারটা দাঁড়াচ্ছে 25.63 প্রায়। এই হচ্ছে প্রচুরকের মান 25.63, আর প্রচুরকের মানটাও তোমার প্রচুরক শ্রেণীতে আছে, কিন্তু অবশ্যই প্রচুরকের অ্যান্সারটাও প্রচুরক শ্রেণীতে থাকতে হবে। এইভাবে আমরা প্রচুরকটা নির্ণয় করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবার সাথে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।